যে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা অনেকে জানেন, সেটি হলো উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার। আসলে এই বিষয়টা এত বড় যে অনেক সময় নিয়ে কথা বলতে পারলে ভালো হতো। তারপরেও আমি অল্প সময়ের মধ্যে চেষ্টা করব শেষ করতে। যদি শেষ না করতে পারি আবার আমি আসবো। আপনারা জানেন যে 1 ঘন্টা পরে অনেক সময় অটোমেটিক লাইনটা ইন্টারাপ্ট হয়। তো প্রথমেই আমি হাই ব্লাড প্রেশার কি এটা আসলে একটু বলে নেওয়া দরকার। আমাদের আলোচনার মূল বিষয় যেটা, সেটা হলো যে ডায়েটটা কেমন হবে। যারা উচ্চ রক্তচাপে আক্রান্ত তাদের ডায়েটটা কেমন হবে এই বিষয়টা নিয়ে কথা বলবো। তার আগে যে প্রাথমিক কিছু বিষয় আমরা একটু জেনে নিয়ে আসেন, সেটা হলো যে হাই ব্লাড প্রেশার বিষয়টা কি বা উচ্চ রক্তচাপ বিষয়টা কি। আমরা জানি যে আমাদের হার্ট প্রতি মুহূর্তে রক্ত পাম্প করে এবং এই রক্তটার একটা চাপ আছে, হ্যাঁ। এবং এই চাপটা আমরা কিন্তু মাপি মূলত আর্টারিতে। হার্ট থেকে আমরা জানি আর্টারির মাধ্যমে সারা শরীরে রক্ত যায় এবং হার্টে ফিরে আসে। তো এই যে আমরা বিষয়টা এইভাবে বুঝতে পারি যে আপনারা অনেকে নাগরদোলা দেখেছেন, যে নাগরদোলায় কি হয়, দোলানো যখন শুরু করে জোরে একটা ঠেলা দেয় এবং একদম উপর থেকে আবার নিচে চলে আসে। হার্টে যে রক্তটা অনেকটা একই টাইপের, যে হার্ট রক্ত পাম্প করে এবং এই রক্ত আমাদের সারা শরীরে যায়, সারা শরীরে যেয়ে আবার হার্টে ফিরে আসে। এই যে রক্ত যাওয়ার সময় রক্তনালীর গায়ে হার্ট যে চাপটা দেয় এটাকেই আমরা প্রেশার বলি। এবং যখন এই ব্লাডের প্রেশারটা স্বাভাবিকের চেয়ে বেশি হয় ওটাকে আমরা হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ বলি। এখানে আমাদের যেটা জানা দরকার, যে আমরা জানি যে হাই প্রেশারের দুইটা রিডিং আমরা দেখি, যেমন 120, 80। তো যেটাই যে 120 বা বড় যে ফিগারটা, এটাকে আমরা বলি যে সিস্টোলিক ব্লাড প্রেশার। তার মানে যখন আমরা হার্টটা চাপ দেয়, চাপ দিলে পরে যেই রক্তনালীতে যেই প্রেশারটা তৈরি হয় এবং হার্টে আবার রক্ত যখন ফিরে আসে, হার্ট যখন চাপ দেয় তখন যেই প্রেশারটা রক্তনালীতে হয় এটা হলো বড়টা, সিস্টোলিক। আর যখন হার্টটা রিল্যাক্স অবস্থায় থাকে, হার্টে রক্ত ফিরে আসে, এটা হলো ডায়াস্টোলিক। দুইটাই কিন্তু ইম্পর্ট্যান্ট, আমরা অনেক সময় বুঝি না। হ্যাঁ, যে যদি কোনো একটা আপনার বেশি হয় সেটা সিরিয়াসলি নিতে হবে, সেটা সিস্টোলিক হোক অথবা ডায়াস্টোলিক হোক। দেখেন যে আমাদের হার্ট প্রতিদিন 7,600 লিটার, অ্যাডাল্টদের ক্ষেত্রে প্রায় 7,600 লিটার ব্লাড পাম্প করে এবং আমাদের রক্ত প্রতিদিন প্রায় 12,000 মাইল দূরত্ব অতিক্রম করে। সেই ক্ষেত্রে এই রক্তনালীর সুস্থতা খুব জরুরি। এবং আমরা জানি যে আসলে হাই ব্লাড প্রেশার এই রক্তনালীর একটি রোগ। তো আমরা আসুন একটু দেখে নিই যে আমরা কখন নর্মাল বলবো, কখন প্রি হাইপার টেনশন বলবো, কখন হাইপার টেনশন। এখানে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হলো হাই ব্লাড প্রেশারের আরেকটি নাম কিন্তু হাইপার টেনশন। এটা কিন্তু ওই টেনশনের সাথে সম্পর্ক না, এটা একটা মেডিকেল টার্ম। হ্যাঁ, যে হাই ব্লাড প্রেশারকে হাইপার টেনশনও বলা হয়। আমরা এখন দেখি যে নর্মাল কত। নর্মাল রেঞ্জটা হলো যে 119 বা তার চেয়ে নিচে সিস্টোলিক এবং ডায়াস্টোলিকটা 79 বা তার চেয়ে নিচে। এটা হলো নর্মাল রেঞ্জ। প্রি হাইপার টেনশন আমরা কখন বলবো, যে যদি 120 থেকে 139-এর মধ্যে থাকে সিস্টোলিক ব্লাড প্রেশারটা, আর ডায়াস্টোলিক যদি 80 থেকে 89-এর ভিতরে থাকে। এটা একটা রেঞ্জ, আমাদের মনে রাখতে হবে যে প্রেশারের যে বিষয়টা এটা কিন্তু সুনির্দিষ্ট না। কারণ কি, যে সারা দিনেই কিন্তু ভিন্ন ভিন্ন সময়ে আপনার প্রেশারটা আপ ডাউন করতে পারে। এই জন্য আমরা স্পেসিফিক্যালি একটা প্রেশার আইডিয়াল না বলে একটা রেঞ্জ বলি, যে এটা স্ট্যান্ডার্ড রেঞ্জ। এখন উচ্চ রক্তচাপ আমরা কখন বলবো, যে কারোর প্রেশার যদি 90 বা তার চেয়ে বেশি হয় ডায়াস্টোলিকটা, আর সিস্টোলিকটা যদি 140 বা তার চেয়ে বেশি হয়। এরপরে তো আবার আপনারা জানেন যে হাই ব্লাড প্রেশারের মধ্যে আবার ভাগ আছে, ওখানে আমরা যাব না। কিন্তু মনে রাখতে হবে যে আপনার যদি ডায়াবেটিস থাকে অথবা
আপনি যদি ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট হন, সেই ক্ষেত্রে আপনার জন্য কিন্তু স্ট্যান্ডার্ড যে প্রেশারটি মানে যেটাকে আমরা হাই ব্লাড প্রেশার বলবো, আপনার ক্ষেত্রে 80 বা তার চেয়ে বেশি হলেই, আপনার যদি ডায়াবেটিস এবং সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ থাকে, হ্যাঁ, তাহলে আপনার প্রেশার যদি 80 বা তার চেয়ে বেশি হয় এবং সিস্টোলিকটা 130 বা তার চেয়ে বেশি হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে মানে হাই ব্লাড প্রেশার বলবো। তার মানে ডায়াবেটিসের পেশেন্টদের প্রেশারের হিসাবটা একটু আলাদা। এখন আমরা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি, সেটা হলো যে ব্লাড প্রেশার কিভাবে মাপতে হবে। এখানে কিন্তু আমরা অনেক সময় একটা ভুল করে ফেলি, যে অনেক সময় আমি দেখেছি যে অনেকে একবার প্রেশার মাপলেন, মেপেই দেখা গেল যে বেশি, বাস হাই ব্লাড প্রেশারের ওষুধ খাওয়া শুরু করেন। এটা কিন্তু ঠিক না। কারণ আপনারা অনেকে নিশ্চয়ই খেয়াল করেছেন যে ডক্টরের কাছে গেলে অটোমেটিক অনেকের প্রেশার কিন্তু বেড়ে যায়, তাই না? যেটাকে আমরা হোয়াইট কোট ইফেক্ট বলি, যে টেনশনেই অনেকের ওই সময় প্রেশার বেড়ে যায়। এখন আপনি এটার উপরে বেসিস করে যদি ওষুধ খাওয়া শুরু করেন, এটা কিন্তু ঠিক হবে না। এবং প্রেশার মাপার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় হলো একটু রিল্যাক্স হয়ে নেবেন, এরপরে কমপক্ষে 5 মিনিট একটু চুপচাপ থাকবেন। অনেকে কথা বলে প্রেশার মাপার সময়ও, এটা ঠিক না। এরপরে প্রস্রাব যদি চাপে, ওই অবস্থায় প্রেশার মাপবেন না, আগে একটু মানে টয়লেট সেরে এসে তারপরে প্রেশারটা মেজার করবেন। এবং অনেকে হেভি মিলের পরে, ভরপেট খাওয়ার পর প্রেশার মাপেন, এটাও করবেন না। একটা বড় গ্যাপ দেওয়ার পরে মানে করবেন, প্রেশারটা চেক করবেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে চা বা কফিতে যে ক্যাফেইন থাকে, ক্যাফেইন কিন্তু সাময়িকভাবে কারোর মানে প্রেশারটা রেইজ করে দেয় বা বাড়িয়ে দিতে পারে। সেই ক্ষেত্রে সবার ক্ষেত্রে বাড়ে না, বা বাড়লেও অনেক সময় আবার মানে কিছু সময় পরে কমে যায়। তো ক্যাফেইনের কারণে আপনার প্রেশারটা বাড়ে কি না, এই বিষয়টা আপনি কনফার্ম হওয়ার জন্য যেটা করবেন, যে চা বা কফি খাওয়ার পরে আধা ঘন্টা পরে একটু চেক করবেন যে আপনার আসলে ক্যাফেইনে সবার সেন্সিটিভিটি একরকম হবে না, চা বা কফির যে ক্যাফেইন। এখন যে লক্ষণ কি কি, হ্যাঁ, আমরা সিমটমস কি কি, এই প্রশ্ন মনের মধ্যে আসতে পারে। আমাদের মনে রাখতে হবে হাই ব্লাড প্রেশার এটা কিন্তু সাইলেন্ট কিলার বলা হয়, হ্যাঁ, যে অনেক সময় এর কোনো ধরনের লক্ষণ নাও থাকতে পারে। এবং এক্ষেত্রে আমরা অনেকে ভুল করে ফেলি, হ্যাঁ, আমরা মনে করি যে যেহেতু লক্ষণ নেই তার মানে আমার হাই প্রেশার নেই। বা অনেক হাই প্রেশারের রুগী মনে করেন যে অনেকে আমরা মনে করি যে অতিরিক্ত ঘাম হওয়া, ঘাড়ে ব্যথা, মাথায় ব্যথা, নোজ ব্লিডিং ইত্যাদি ইত্যাদি, এগুলো নেই, তার মানে আমার প্রেশার এখন নিয়ন্ত্রণ। এটা কিন্তু ভুল ধারণা। হ্যাঁ, এটা মূলত মাপতে হবে, প্রেশারটা মেজার করে কনফার্ম হতে হবে। লক্ষণ অনেক সময় থাকে না। খুব সিভিয়ার হাই ব্লাড মানে প্রেশার যখন অনেক বেড়ে যায়, তখন অনেক সময় অনেকের লক্ষণ আসে, যেটা যেমন ভয়াবহ মাথা ব্যথা হতে পারে, দেখতে সমস্যা, বা চেস্ট পেন, এটাকে আমরা বুকে ব্যথা বলি, নিঃশ্বাসে কষ্ট হতে পারে, ফেটিক বা মারাত্মক অবসাদ, ইরেগুলার হার্টবিট হতে পারে, ইউরিনের সাথে ব্লাড যেতে পারে, নাক দিয়ে নোজ ব্লিডিং হতে পারে, নাক দিয়ে রক্ত যাওয়া, বা পুরো মুখ লাল হয়ে যাওয়া। কিন্তু এগুলো কিন্তু সবার হবে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, যে সবার কিন্তু মানে এই লক্ষণগুলো দেখা যাবে না। এখন আসেন আমরা টাইপস নিয়ে একটু কথা বলবো। যে হাই ব্লাড প্রেশার মূলত দুই ধরনের হয়, হ্যাঁ, একটা হলো প্রাইমারি, আর একটা যেটাকে এসেনশিয়াল হাইপারটেনশনও বলা হয়, আর একটা সেকেন্ডারি হাই ব্লাড প্রেশার। তো সেকেন্ডারিটা কীরকম, যে কোনো ডিজিজ বা ডিফেক্টের ফলাফল হিসেবে যদি আপনার প্রেশারটা বেশি হয়, এটাকে আমরা বলি সেকেন্ডারি হাই ব্লাড প্রেশার। যেমন যাদের কিডনি ডিজিজ আছে, বা হরমোন গ্ল্যান্ডসগুলো অনেক সময় প্রবলেমেটিক হয়, এই কারণে প্রেশারটা বেড়ে যেতে পারে, বা কনজেনিটাল কিছু প্রবলেম আছে যেগুলো হার্টকে অ্যাফেক্ট করে, এই টাইপের কারণে সেকেন্ডারি মানে হাই ব্লাড প্রেশারটা হতে পারে। আর আমাদের ইউজুয়ালি আমরা যেই ধরনের পেশেন্ট দেখি, অধিকাংশই কিন্তু যেটা প্রাইমারি হাইপারটেনশন, এইটাই, যেটা কোনো ডিজিজের রেজাল্ট হিসাবে না আর কি।
এখন আমাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে যে কারণটা কি, হোয়াট আর দ্য কজেস অফ হাই ব্লাড প্রেশার। এই এটা নিয়ে আসলে অনেকেই প্রশ্ন করছেন। থ্যাংক ইউ। মুশকিল হলো যে আমি আজকে স্মার্টফোনে, তো প্রশ্নের আনসার পুরোটার মধ্যে হয়তো চলে আসবে, আপনারা একটু খেয়াল করবেন। হ্যাঁ, মানে কোশ্চেন তো চলে যাচ্ছে। আচ্ছা, যেখানে ছিলাম, যে কজ বলতে আমরা আসলে ওরকম সিঙ্গেল কজ সায়েন্টিস্টরা ডিফাইন করেননি। হ্যাঁ, যে ঠিক এই কারণেই হাই ব্লাড প্রেশার হয়। তবে অনেকগুলো রিস্ক ফ্যাক্টর আছে যেগুলোর কারণে হাই ব্লাড প্রেশার হতে পারে। এই রিস্ক ফ্যাক্টরগুলোর ভিতরে কিছু কিন্তু আমাদের নিয়ন্ত্রণের বাইরে, তার মানে আমরা চাইলেও ওগুলো চেঞ্জ করতে পারবো না, কিন্তু অধিকাংশ রিস্ক ফ্যাক্টর উচ্চ রক্তচাপের আমাদের নিয়ন্ত্রণের ভিতরে, আমরা ওগুলো নিয়ন্ত্রণ করতে পারি। যেমন আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের নিয়ন্ত্রণের বাইরে যে মানে রিস্ক ফ্যাক্টরগুলো রয়েছে, এর মধ্যে একটা এজ। আমরা জানি যে যারা বয়স বাড়ার সাথে সাথে হাই প্রেশারের রিস্ক বাড়তে থাকে, বা ফ্যামিলি হিস্ট্রি, আপনার বাবা মা ভাই বোনের যদি উচ্চ রক্তচাপ থাকে, এগুলো তো আপনি চেঞ্জ করতে পারবেন না। বা যেটা ইথনিক গ্রুপ বলা হয়, যেমন আমরা সাউথ এশিয়ায় বসবাস করি, এই রিজিয়নে কিন্তু উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিছু রিস্ক ফ্যাক্টর রয়েছে যেগুলো পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে। হ্যাঁ, সেইগুলো আমাদের আসলে খুব ভালোভাবে বোঝা দরকার। যেমন এক নম্বরই হলো ওভারওয়েট, বিং ওভারওয়েট। আপনার ওজনটা যদি মানে বেশি হয়ে যায়, এখানে খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে যে ওজন কমার সাথে সাথে কিন্তু যাদের ওভারওয়েট বা অবিস, তাদের ব্লাড প্রেশার কিন্তু কমে যায়। এবং যেহেতু কমে, যারা ওষুধ ব্যবহার করেন অবশ্যই তারা ড্রাগের ডোজ চেঞ্জ করে ফেলতে হবে। হ্যাঁ, ওজন কমার পরে অবশ্যই ড্রাগের ডোজটা চেঞ্জ করতে হবে। এবং দেখেন, ওজন বাড়াটা কেন রিস্ক ফ্যাক্টর হবে না, আপনি একটা সহজ উদাহরণ দিয়ে বলি যে আপনার যদি একটা ক্ষেত থাকে যেখানে আপনি পানি দেন, ধরেন যে হার্টটা সেই পানি দেওয়ার মেশিন, আর ক্ষেতটা হলো আপনার শরীরের সমস্ত কোষ। এখন হঠাৎ করে যদি আপনার ক্ষেত অনেক বড় হয়ে যায়, বিশাল বড়, কিন্তু যে পানির মেশিন সেটা তো আপনি চেঞ্জ করলেন না, তার মানে ওই মেশিনটাকে কিন্তু অনেক বেশি কাজ করতে হবে। হ্যাঁ, এই এক্সট্রা ওয়ার্ক, হ্যাঁ, এটার কারণে আপনার মানে প্রেশার বেড়ে যেতে পারে। এবং আপনারা জানেন যে এটা আসলে মানে হার্ট ডিজিজেরও রিস্ক ফ্যাক্টর অতিরিক্ত ওজন। ওজন আমরা কন্ট্রোল করে ফেলার চেষ্টা করব। এবং আপনারা অনেকেই জানেন, হ্যাঁ, যে বিএমআই, যেটা বডি মাস ইন্ডেক্স, এখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে কাট অফ পয়েন্ট বলা হয়, যে 25 বা তার নিচে, 18.5 থেকে 24.9 পর্যন্ত, এটা হলো স্ট্যান্ডার্ড। কিন্তু এই স্ট্যান্ডার্ড বিএমআই আমাদের দেশের জন্য প্রযোজ্য না, মনে রাখতে হবে। এশিয়ান কান্ট্রির জন্য আমরা যেটা বলবো যে আপনি চেষ্টা করবেন আপনার বিএমআই 23 বা তার নিচে রাখতে। হ্যাঁ, এশিয়ান কান্ট্রির জন্য বিএমআই এর কাট অফ পয়েন্ট কিন্তু আলাদা। অনেকেই দেখছেন, আমার স্টুডেন্ট সহ সবাইকে ধন্যবাদ। তো বিএমআইটা হিসাবটা খুবই সিম্পল, মানে আসলে বিএমআই এর হিসাবটা একটু শেখাতে চাচ্ছি এই কারণে যে আমরা কিভাবে আমার এক্সপেক্টেড ওয়েটটা হিসাব করবো, এটার খুব শর্টকাট একটা রাস্তা আমরা আজকে শিখবো। ধরেন আপনার উচ্চতা 5 ফিট 8 ইঞ্চি, তার মানে আমরা জানি যে প্রতি ফিটে 12 ইঞ্চি, তার মানে আপনার উচ্চতা 68 ইঞ্চি। 5 ফিট 8 ইঞ্চি যদি আপনার উচ্চতা হয়, তার মানে আপনার উচ্চতাটাকে আগে ইঞ্চিতে নিয়ে নেবেন, এরপরে 39.37 দিয়ে ভাগ দিবেন, দিলে আপনার উচ্চতাটা মিটারে আপনি পেয়ে যাবেন। তার মানে মেইন বিষয় হলো যে আপনার উচ্চতা মিটারে কত এটা জানতে হবে। এইবার আপনার যে ওজন, যেমন ধরেন আপনার ওজন 75 কেজি, এইটাকে আপনার উচ্চতা দিয়ে 2 বার ভাগ দিবেন। হ্যাঁ, যে আপনার উচ্চতা তাহলে কত ছিল, 1.72 মিটার। এটা 75কে 2 বার 1.72 দিয়ে ভাগ দিলে আসবে, দেখবেন যে 25.35। তার মানে ওজনটা বেশি আছে। হ্যাঁ, আমাদের এশিয়ান যে কাট অফ পয়েন্ট, এই হিসেবে ওজনটা বেশি আছে। এখন এক্সপেক্টেড ওয়েট আমাদের কত, আমরা কিভাবে হিসাব করতে পারি, এটার মানে সহজ একটা রাস্তা আমি শিখিয়ে দিতে যাচ্ছি। হ্যাঁ, অনেক জটিল জটিল প্রক্রিয়া আছে, যাতে এটা ইন জেনারেল আলোচনা, তো এটার জন্যে। হ্যাঁ,
আপনারা যেটা করবেন যে আপনার যে এক্সপেক্টেড ওয়েট, যেমন এখানে এক্সপেক্টেড ওয়েটটা ছিল, সরি এখানে উচ্চতাটা ছিল হলো 1.72 মিটার, আপনার উচ্চতাটাকে সেন্টিমিটারে নিয়ে নেবেন আগে। তার মানে কি 1.72কে 100 দিয়ে যদি আমরা গুণ করি, এই ব্যক্তির উচ্চতা 172 সেন্টিমিটার, 172 সেন্টিমিটার। এই 172 থেকে 103 বিয়োগ দিয়ে দিবেন, বা আপনার যে উচ্চতা, হ্যাঁ সেন্টিমিটারে, ওখান থেকে 103 বিয়োগ দিলে দেখেন যে 69। তার মানে এই মানুষটার ওয়েট 75, 69 বা তার চেয়ে আরও কিছু কম হলে তার জন্য ভালো হতো। তো ওজনটা নিয়ন্ত্রণ করতে হবে। হ্যাঁ, হাই ব্লাড প্রেশার, ওজন বেড়ে গেলে কিন্তু এটা একটা রিস্ক ফ্যাক্টর, আপনার হাই ব্লাড প্রেশার আসতে পারে। অ্যাক্টিভিটি লেভেল, অনেক মানুষ আছেন যারা শুধু খান আর ঘুমান, হ্যাঁ তাদের জন্য খারাপ খবর যে এটা কিন্তু উচ্চ রক্তচাপের একটি রিস্ক ফ্যাক্টর। তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে অ্যাক্টিভ লাইফ লিড করতে হবে। বেস্ট হলো যে আপনি হাঁটবেন, হ্যাঁ হাঁটবেন প্রতিদিন, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা হাঁটতে পারেন। আরও অন্যান্য যে অ্যাক্টিভিটি, খেলতে পারেন, দৌড়াতে পারেন, নাচতে পারেন, হটেভার, মানে যা আপনি পছন্দ করেন, কিন্তু অ্যাক্টিভ লাইফ লিড করবেন। এবং স্ট্যাটিক যে এক্সারসাইজ উচ্চ রক্তচাপ যাদের আছে তারা কিন্তু করবেন না, কান ধরে উঠবস করা, মানে একই জায়গায় দাঁড়িয়ে যে ব্যায়ামগুলো, এটা করবেন না। হ্যাঁ, আর আর একটা রিস্ক ফ্যাক্টর হলো যে হাই সল্ট ইনটেক। আসলে লবণ নিয়ে অনেক কথাই বলার আছে। আমরা অনেক সময় পাতে লবণ খাই না। আমার মনে হয় যে আমাদের দেশে যে হাই ব্লাড প্রেশারের পেশেন্টরা আছে, অনেকে ওষুধ খাওয়ার পরেও প্রেশার কন্ট্রোল হয় না, নিয়ন্ত্রণ হয় না। এটার খুব গুরুত্বপূর্ণ একটি কারণ হলো আমরা কিন্তু লবণ অনেক বেশি খাই। এবং আমাদের একটা ভুল ধারণা যে কাঁচা লবণ বা পাতে লবণ না খেলেই বুঝি লবণ খাওয়া হয় না, এটা চরম ভুল ধারণা। হ্যাঁ, লবণের আসলে কোনো কাঁচা পাকা হয় না। আপনি রান্নাতে যে লবণ ব্যবহার করেন, হ্যাঁ, বা আমরা যত প্রসেসড ফুড, যত কেনা খাবার, হ্যাঁ বিস্কিট, চানাচুর, সিঙ্গাড়া, পুরি, ফাস্ট ফুড, হটডগ থেকে শুরু করে সবগুলোতেই কিন্তু প্রচুর লবণ থাকে। হ্যাঁ, এবং আপনি লবণ যদি কন্ট্রোল না করতে পারেন, লবণ খাওয়ার বিষয়টা যদি কন্ট্রোল না করতে পারেন, প্রেশার নিয়ন্ত্রণ করা কিন্তু আপনার জন্য খুব কঠিন হবে। হ্যাঁ, তাহলে লবণটা আমাদের কম খেতে হবে। এবং সেটা কত কম, 24 ঘন্টায় আপনি 1 চা চামচ বা তার চেয়েও কম লবণ খাবেন, 1 চা চামচ বা তার চেয়েও কম লবণ খাওয়ার চেষ্টা করবেন। আমরা তো জানি যে শিশুদের ক্ষেত্রে তো আরও কম, 1 বছরের নিচের বাচ্চাদের তো লবণ দেয়াই ঠিক না। হ্যাঁ, তাদের 1 গ্রামের চেয়েও কম লবণ খেতে হবে। এটা আর একদিন আমার আর একটা লেকচারে আলোচনা করেছি, ওটা দেখে নেবেন। তো এই যে দেখেন যে লবণ, এবং আর একটা বিষয় হলো এই যে বিট লবণেও কিন্তু সোডিয়াম আছে, সাথে আরও কিছু নিউট্রিয়েন্ট আছে, আমরা জানি আয়রন, সালফার আছে, কিন্তু সোডিয়াম আছে। সুতরাং বিট লবণও লবণ, বা আমরা টেস্টিং সল্ট, এখানেও সোডিয়াম থাকে। আপনি টোটাল লবণটা হিসাব করবেন 24 ঘন্টায়। আপনি তরকারিতে খান, বিস্কিটে খান, চানাচুরে খান, রান্নাতে দিয়ে খান, কাঁচা খান, সব মিলিয়ে কিন্তু আপনাকে কি করতে হবে, 1 চা চামচের কম, 6 গ্রাম বা 5 গ্রাম এর কম লবণ খাওয়ার চেষ্টা করবেন। এবং লেভেল ল্যাঙ্গুয়েজ দেখে বিভ্রান্ত হবেন না। হ্যাঁ, এই যে বিস্কিট, চানাচুর, এগুলোর প্যাকেটের গায়ে অনেক সময় লেখা থাকে যে লো সোডিয়াম কন্টেন্ট। হ্যাঁ, এইগুলো কিন্তু আমরা জানি যে এই লোর মানেটা আসলে কি। হ্যাঁ, এগুলো আজকে ব্যাখ্যা করা একটু মুশকিল। আবার এই যে দেখেন মানে তেলের বোতলগুলোর গায়ে আমি খেয়াল করেছি কোলেস্টেরল ফ্রি, সয়াবিন তেল। আরে সয়াবিন তেলে কোলেস্টেরল আসবে কেন? হ্যাঁ, এটা তো প্লান্ট অরিজিনেটেড। এটা এক ধরনের প্রতারণা। হ্যাঁ, কারণ মনে রাখবেন যে আমরা গুড ফ্যাট এবং ব্যাড ফ্যাট নিয়ে কথা বলবো। সয়াবিন তেল নিঃসন্দেহে গুড ফ্যাট, কিন্তু সব ফ্যাটেই মোটামুটি স্যাচুরেটেড ফ্যাট এবং আনস্যাচুরেটেড ফ্যাট দুইটাই থাকে। হ্যাঁ, যেমন গরুর গোশত, খাসির গোশত, এইগুলো উচ্চ রক্তচাপ বা হার্টের পেশেন্টদের জন্য খারাপ। হ্যাঁ, কারণ ওখানে স্যাচুরেটেড ফ্যাটটা অনেক বেশি থাকে। কিন্তু মনে রাখতে হবে যে যত মানে এগুলো সয়াবিন তেল বলেন, পাম অয়েল, সানফ্লাওয়ার অয়েল, এগুলো সব মানে
আনস্যাচুরেটেড ফ্যাটটা বেশি, এই অর্থে গুড ফ্যাট আমরা বলি, কিন্তু মনে রাখতে হবে যে এখানেও কিন্তু স্যাচুরেটেড ফ্যাট রয়েছে। এবং কোলেস্টেরল ফ্রি এইটা এক ধরনের প্রতারণা, এই কথাটা লেখা এই কারণে যে মূলত কোলেস্টেরল বাড়ায় তো স্যাচুরেটেড ফ্যাট, এবং কিছু হলেও তো প্রত্যেকটা প্লান্ট অয়েলে স্যাচুরেটেড ফ্যাট রয়েছে, সুতরাং এই ভাষাটা এখানে ইউজ করার আমি মনে করি কোনো সুযোগ নেই। এরপরে আর একটা রিস্ক ফ্যাক্টর হলো যারা অ্যালকোহলিক, অতিরিক্ত মদ্যপানের কারণেও প্রেশার বেড়ে যেতে পারে। স্ট্রেস, হ্যাঁ, এখন এই প্রজন্মের অনেক বড় সমস্যা। স্ট্রেস কিন্তু খুব খারাপ জিনিস। হ্যাঁ, আপনারা খেয়াল করেছেন যে আপনার যখন টেনশন হয়, রাগ হয়, হ্যাঁ, তখন কি হয়, হার্টবিট বেড়ে যায়। তার মানে টেনশনের সাথে রক্তনালীর বা হার্টের সম্পর্ক রয়েছে। হ্যাঁ, এটা আমরা বুঝি সবাই। এবং এই যে আপনি যখন রেগে যান, হ্যাঁ, তা আমাদের যেটা আমাদের কোয়ান্টাম ফাউন্ডেশনে বলা হয় যে রেগে গেলেন তো হেরে গেলেন, তাই না? যে আপনি যখন রেগে যান বা আপনি যখন টেনশনে থাকেন, এটা কিন্তু আপনার জন্য খুবই ক্ষতিকর, খুবই ক্ষতিকর। হ্যাঁ, স্ট্রেস কিন্তু হাই ব্লাড প্রেশারের একটা অন্যতম কারণ। এবং আমি অনেক পেশেন্টের ক্ষেত্রে দেখেছি যে তার ডায়েট ঠিক আছে, ও ড্রাগ ঠিক আছে, তারপরও মানে প্রেশারটা কন্ট্রোল হয় না। শুধু একটাই কারণ, সেটা হলো এই স্ট্রেস। হ্যাঁ, স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য অনেক কিছুই করা যেতে পারে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মেডিটেশনকে স্বীকৃতি দিয়েছে, মেডিটেশন করতে পারেন। বাংলাদেশে কোয়ান্টাম ফাউন্ডেশনের যে মেডিটেশন কোর্সটি রয়েছে খুবই চমৎকার। হ্যাঁ, আমি নিজে করেছি, আপনারা করতে পারেন। হ্যাঁ, আপনি যদি উচ্চ রক্তচাপের পেশেন্ট হন সেক্ষেত্রেও আপনাকে হেল্প করবে, এবং যদি না হন, অতিরিক্ত স্ট্রেসের আক্রান্ত হন, সেক্ষেত্রেও আপনাকে হেল্প করবে। তো স্ট্রেস, এই যে ফাইট আর ফ্লাইট, হ্যাঁ, যে প্রতিক্রিয়াটা আমাদের শরীরে হয় স্ট্রেসে থাকলে, এটা একটু দেখে নেবেন যে নানানভাবেই আমাদের রক্তনালীর ক্ষতি করে এই প্রক্রিয়াটি। এই জন্যে রাগ ক্ষোভ পুষে রাখবেন না। হ্যাঁ, কারোর পরে রাগ থাকলে পারলে মারপিট করে আসবেন, না হলে মাফ করে দিবেন। কারণ রাগ ক্ষোভটা আপনার জন্য ক্ষতিকর। হ্যাঁ, আপনার প্রতিপক্ষের কোনো ক্ষতি হবে না। আরেকটা হলো যে স্মোকিং করবেন না। হ্যাঁ, স্মোকিং কিন্তু রক্তনালী সংকুচিত করে ফেলে, এবং আপনারা জানেন যে হার্ট অ্যাটাক, স্ট্রোক, হার্ট ডিজিজ সবগুলোর সাথেই ধূমপানের, সেটা অ্যাক্টিভ অথবা প্যাসিভ, হ্যাঁ, আপনি সরাসরি করেন অথবা ধূমপাই আপনার সামনে যদি করে, দুই ক্ষেত্রে এটা ক্ষতিকর। এখন আমরা জানবো যে এই যে আনকন্ট্রোলড হাই, অনেকের প্রেশারের ব্যাপারে সিরিয়াস না, অনেকেই প্রেশারের ব্যাপারে সিরিয়াস না, ও অনেকে মানে ঠিক মতন ওষুধ খায় না। হ্যাঁ, আমার উদ্দেশ্য আসলে বারবার ওষুধটাকে উৎসাহিত করা না। আমি যেটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আপনারাও আজকে বিশ্বাস করবেন যে অনেক ক্ষেত্রেই আমরা আসলে উইদাউট এনি ড্রাগস হাই ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। ওষুধ ছাড়াও আমাদের প্রেশারটাকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আর সেটা যদি সম্ভব হয়, তাহলে কেন ওষুধ খাবো? ওষুধের তো সাইড ইফেক্ট আছে, আমরা জানি। হ্যাঁ, তো এই যে দেখেন যে আপনার প্রেশারটা যদি যাই হোক, ওষুধ খেয়ে হোক, যেভাবে হোক, আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। যদি নিয়ন্ত্রণে না থাকে, সেক্ষেত্রে আপনার অ্যানজাইনা হতে পারে, বুকে ব্যথা বা হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। আমরা জানি যে হার্টেরও তো রক্ত লাগে, তাই না? হার্টের সেলগুলোকে বাঁচিয়ে রাখার জন্য, যেটাকে আমরা করোনারি আর্টারি বলি। হ্যাঁ, তো এই যে হ্যাঁ, হার্টের মানে ইয়েটা যদি রক্ত যদি ঠিক মতন প্রবাহিত না হয়, হ্যাঁ, হার্টের রক্তনালী বা করোনারি আর্টারি ব্লক হয়ে গেলে বা অনিয়ন্ত্রিত হাই ব্লাড প্রেশার থেকে হার্ট অ্যাটাক হতে পারে। মস্তিষ্কে যদি বাধাগ্রস্ত হয় রক্ত প্রবাহ, হ্যাঁ, তাহলে স্ট্রোক হয়ে যেতে পারে, বা মনে রাখতে সমস্যা হতে পারে, বা নানান ধরনের জটিলতা আসতে পারে। আপনার কিডনি ফেইল করতে পারে, কিডনি অ্যাফেক্টেড হতে পারে, আপনার চোখ অ্যাফেক্টেড হতে পারে, বা চোখ অন্ধ হয়ে যেতে পারেন। অনিয়ন্ত্রিত হাই ব্লাড প্রেশার থেকে আপনি কিন্তু অন্ধ হয়ে যেতে পারেন। হ্যাঁ, এবং এবং দেখেন যে হাই ব্লাড প্রেশারের ওষুধও কিন্তু আবার, মানে যে আমরা জানি যে সেক্সুয়াল অর্গানে ছেলেদের ক্ষেত্রে ব্লাড সার্কুলেশন বাধাগ্রস্ত হলে কিন্তু কি হতে পারে, ইম্পর্টেন্স, হ্যাঁ, সেক্সুয়াল ক্যাপাসিটি নষ্ট হয়ে যেতে পারে। অনেক সময় হাই ব্লাড প্রেশারের অনেক ড্রাগ থেকেও কিন্তু ইম্পর্টেন্স হতে পারে। তো এখন দেখেন যে আপনার যদি হাই ব্লাড প্রেশার থাকে, আপনার করণীয় কি, খুব ইম্পর্টেন্ট, তাই না?
যে আমার তো হাই ব্লাড প্রেশার আছে, আমি বুঝলাম এটা ক্ষতিকর, হ্যাঁ, আমার নানান জটিলতা আসতে পারে, আমি হোয়াট শুড আই ডু, আমার কি করা উচিত। দেখেন আমি একটু হিসাবগুলো দিই। আপনি যদি জাস্ট ডায়েটটা চমৎকারভাবে চেঞ্জ করতে পারেন, তাহলে আপনার প্রেশারটা 6 to 11 পয়েন্ট কমানো সম্ভব। 6 to 11 পয়েন্টস কমানো সম্ভব শুধু ডায়েটটা যদি একটু হেলদি ডায়েট আপনি ফলো করেন, যেটা আমরা সাজেস্ট করি সেইভাবে। আপনার অ্যাক্টিভিটি লেভেলটা যদি আপনি চেঞ্জ করতে পারেন, হ্যাঁ, 30 থেকে 60 মিনিট আপনি যদি অ্যাক্টিভ থাকেন, হ্যাঁ, সেটা হাঁটা হোক, ডান্সিং হোক, হোয়াট এভার, আপনি 4 থেকে 5 পয়েন্ট, মানে বিষয়টা কেমন যে আপনার আগে ছিল 140, হ্যাঁ, 140 ছিল সিস্টোলিক প্রেশারটা, আপনি হাঁটতেন না টোটালি, এটা কিন্তু 135-এ নামিয়ে আনা সম্ভব জাস্ট এই আপনার অ্যাক্টিভিটি লেভেলটা চেঞ্জ করে। এরপরে আপনি ওজন কমাতে হবে, আমরা বারবার বলছি যে ওজন কমাবেন, এবং এক্সট্রা ওয়েট দেখেন যে আপনি 4.5 কেজি যদি ওজন কমাতে পারেন, হ্যাঁ, তাহলে এই 4.5 কেজি ওজন কমানোর জন্য 4 থেকে 5 পয়েন্ট আপনার প্রেশারটা কমে যাবে। মনে যেটা রাখতে হবে সেটা হলো যে যাদের মানে ওজন বেশি, হ্যাঁ, যারা ওভারওয়েট বা অবিস, তারা ওজন কমাবেন, হ্যাঁ। ইউজুয়ালি হাই ব্লাড প্রেশারের পেশেন্ট অনেকেরই ওজন আমরা দেখেছি যে বেশি থাকে। এখানে আরেকটা হলো যে সল্টের বিষয়টা বলেছি, যে লবণ যত কম খাবেন, হ্যাঁ, এবং 1 চা চামচ বা তার চেয়ে কম লবণ যদি আপনি প্রতিদিন খান, তাহলে 5 থেকে 6 পয়েন্ট আপনার কমানো সম্ভব, প্রেশারটা কমানো সম্ভব। এবং লবণের আলোচনাটা তো অলরেডি করেছি, হ্যাঁ। এবং অ্যালকোহলের যে বিষয়টা, মদ অনেকেই আমাদের দেশে বেশি না, তাও কেউ কেউ হয়তো করেন। মনে রাখবেন যে মদ পানটা যদি কমানো যায়, হ্যাঁ, যারা খুব বেশি করেন, হ্যাঁ, যদি কমানো যায়, যেটা মানে 2 or less, হ্যাঁ, ছেলেদের জন্য, আর 1 or less ফর মেয়েদের জন্য 4 থেকে 3 to 4 পয়েন্টস প্রেশার কমানো। আমরা তো বলি যে আসলে টোটালি খাবেন না, সনাতন ধর্মে বা ইসলাম ধর্মে এটা পুরোপুরি নিষেধ, হ্যাঁ, মদ খাবেন না, যারা খান এখন থেকে বাদ দেওয়ার চেষ্টা করবেন, ধূমপান করবেন না। এবার আমরা আসব একটি চমৎকার ডায়েটে, সেটা হলো যে যেটাকে আমরা বলি ড্যাশ ডায়েট, ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন। ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন, তার মানে আপনারা বুঝতে পারছেন যে এই অ্যাপ্রোচে হাই ব্লাড প্রেশারটাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব, হ্যাঁ, পুরোপুরি কন্ট্রোল করা সম্ভব। তো সেই ক্ষেত্রে, এবং 2 সপ্তাহের ভিতরে দেখবেন যে আপনি যদি এই ডায়েটটা ফলো করেন, আপনার ড্রাস্টিক চেঞ্জ আসবে, হ্যাঁ, প্রেশারে ড্রাস্টিক চেঞ্জ আসবে। এটা নিয়ে অনেক রিসার্চ আছে, কিন্তু এটা সাইন্টিফিক্যালি প্রুভড যে ড্যাশ ডায়েটটা ব্লাড প্রেশার ম্যানেজমেন্টে খুবই ইফেক্টিভ, হ্যাঁ। এই যে ডায়েটের আসলে তো এটা তো আমাদের দেশের না, আমেরিকান যে ডায়েট, হ্যাঁ, আমি আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা নিউট্রিশনিস্টরা যেভাবে পেশেন্টদের ডায়েটটা ফলো করতে বলি, আপনাদের ওইভাবে বলবো, হ্যাঁ। যেমন আপনি ভেজিটেবলস গ্রুপের ধরেন, আমরা যদি 2000 ক্যালোরির একটা ডায়েট হিসাব করে নিই, সেইভাবে আমি বলছি, আপনার যদি ডায়েট 3000 ক্যালোরির হয়, আরও বেশি কিছু খাওয়ার সুযোগ থাকবে। আবার যদি আপনি স্লিমিং থেরাপিতে যান, হ্যাঁ, আরও কম ইয়েটা হয়, হ্যাঁ। প্রবাল থ্যাংক ইউ, ফারদীপ থ্যাংক ইউ। তো সেই ক্ষেত্রে কি হবে যে আরও কম ক্যালোরির ডায়েট বা এই যে খাবারগুলো আমি বলবো ওগুলোর পরিমাণ আরও কমানো লাগতে পারে। তো একটু 2000 ক্যালোরির ডায়েটে আমরা কোন গ্রুপের খাবারগুলো কি পরিমাণ খেতে হবে এগুলো একটু জানি। যেমন ভেজিটেবলস গ্রুপ, আমি যে এটা পার্সোনালি সাজেস্ট করি যে শাক, হ্যাঁ, লাল শাক থেকে শুরু করে পালং শাক দিয়ে কলমি শাক, যত ধরনের শাক আছে, হ্যাঁ, এগুলো প্রতিদিন 1 বাটি, আমি বাটি যখনই বলবো আপনারা 250 ml এর বাটি বুঝবেন এখন থেকে, হ্যাঁ, 250 ml এর বাটি। তো এই যে 250 ml এর বাটি আপনি ভেজিটেবলস 24 ঘন্টায়, মানে 3 মিল খান বা 4 মিল বা 5 মিলে, হোয়াট এভার, আপনি যদি 3 মিল আমরা ধরে নিই যে আপনি 3 বার খাবেন। শাক খাবেন 1 বাটি, হ্যাঁ, আর হলো মিক্সড সবজি, কয়েক ধরনের সবজি 1 বাটি, আর সালাদ 1 বাটি। আমরা 2000 ক্যালোরির ডায়েটের হিসাবটা বলছি, যে শাকটা খাবেন 1 বাটি, মিক্সড সবজি
এবং যেই সিজনে যেই সবজি ভেরিয়েশন রাখবেন। হ্যাঁ, এই যে এক বাটি মিক্স সবজি এক বেলাই খেতে হবে তা না, কিন্তু আপনি অর্ধেক অর্ধেক করে খেলেন, মানে 250 ml এর অর্ধেক সকালে অথবা দুপুরে, দুপুরে অথবা রাত্রে। শাকের বিষয়টাও তাই। সালাদ যেটা, হ্যাঁ সালাদ সব ধরনের এবং ভেরিয়েশন রাখবেন। টমেটো খুব ভালো, গাজর খুব ভালো। হ্যাঁ, গাজর কিন্তু ডায়াবেটিসের পেশেন্টদের জন্য খুবই ভালো, নন স্টার্চ। আমরা অনেক সময় ভুল ধারণা করি যেটা মিষ্টি, হ্যাঁ এই জন্যে বুঝি ডায়াবেটিস বাড়িয়ে দিবে, বিষয়টা ওরকম না। যত ধরনের সালাদ আছে, শসা, গাজর থেকে শুরু করে, হ্যাঁ ভেজিটেবলস গ্রুপে। এটা তাহলে গেল ভেজিটেবলস। এরপরে ফল। হ্যাঁ, আমরা কিন্তু ফ্রুটস খেতে চাই না, ফল খাবেন প্রতিদিন। যেটাকে মানে আপনি যদি মাঝারি সাইজের একটা অ্যাপেল চিন্তা করেন, তাহলে মাঝারি সাইজের ফলটা যদি একটা মাঝারি সাইজের অ্যাপেলের সাইজের হয়, তাহলে 4 থেকে 5টা ফল আপনি রেগুলার খেতে পারেন। 4 থেকে 5টা ফল। এবং এখন 4 থেকে 5টা যদি পাকা পেঁপে হয়, এরকম না কিন্তু। হ্যাঁ, মানে সাইজটা বলে দিলাম, যে যদি মাঝারি আকৃতির একটা অ্যাপেলের সাইজের হয়, হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি 4 থেকে 5টা ফল খাবেন। এটাও ওই একই কথা, কখন খাবেন, একবারে খেতে হবে এরকম না, খাবার পরে খেতে পারেন, আগে খেতে পারেন। হ্যাঁ, এটা ফলের এবং যেই ঋতুতে যেই ফল, এটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যেই সিজনে যেই ফল, এবং দেশি ফল, জুস না, আমরা দেশি ফলটাকে উৎসাহিত করি, ফ্রুট জুস না। হ্যাঁ, দেশি ফল খাবেন। যদি আপনি এমন হয় যে কিছু ড্রাইড শুকনা ফল খেতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি 3টা বা 4টা ফ্রেশ ফল খেলেন, ফ্রেশ ফ্রুটস খেলেন, সাথে মানে 1/4 কাপ শুকনা ফল খেতে পারেন। হ্যাঁ, আর যদি জুস, যেমন বয়স্কদের অনেক সময় জুস খাওয়ানো লাগতে পারে, হ্যাঁ সেই ক্ষেত্রে জুসটা কি, যদি বা আপনি জুস খেতে চাচ্ছেন, তাহলে 3 থেকে 4টা মানে ফ্রেশ ফ্রুটসের সাথে আপনি 125 ml জুস খেতে পারেন। হ্যাঁ, মানে এগুলো কিন্তু একটা টোটাল হিসাব করা হয় যে আপনার ফলটা 4 to 5 সার্ভিংস। হ্যাঁ, সরি, মেইন বিষয় যেটা, সেটা হলো ফল খাবেন যাদের উচ্চ রক্তচাপ আছে। আপনারা এই যে আমি এখন যে ডায়েটটা আলোচনা করব, যদি এটা ফলো করতে পারেন হুবহু, আমি আমার অনেক পেশেন্টের ক্ষেত্রেই দেখেছি যে ওষুধ ছাড়াই ভালো থাকা যায়। আসলেই ওষুধ ছাড়াই। অবশ্যই মনিটরিং করবেন, যদি নিয়ন্ত্রণ না হয় ওষুধ তো খেতেই হবে। হ্যাঁ, কিন্তু যদি ওষুধ ছাড়াই ভালো থাকা যায়, তাহলে কেন ওষুধ খাবেন? এরপরে দেখেন যে ফল আমরা কম খাই, এই ব্যাপারে একটু সচেতন হবেন এখন থেকে। হ্যাঁ, এবং এটার সায়েন্সটা কি, আসলে ফলে তো প্রচুর পটাশিয়াম থাকে। হ্যাঁ, এবং আমরা জানি ব্লাড প্রেশারে সোডিয়াম এবং পটাশিয়ামের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এরপরে মিল্ক এবং ডেইরি আর কি, দুধ এবং দুগ্ধজাত খাবার। এখানেও কিন্তু আমাদের যে উচ্চ রক্তচাপের পেশেন্টরা রয়েছেন, এনারা ভুল করেন। হ্যাঁ, দুধটা কিন্তু ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট। দুধটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ এই যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, হ্যাঁ এই দুইটার সাথে উচ্চ রক্তচাপের সম্পর্ক রয়েছে, এটা সাইন্টিফিক্যালি প্রুভড। হ্যাঁ, আমরা জানি যে এই দুইটারই একটা ভালো সোর্স মিল্ক এবং ডেইরি। এই জন্যে যেটা ড্যাশ ডায়েটের যে গাইডলাইন, হ্যাঁ সেখানে কিন্তু অনেক পারমিশন দেয়া আছে যে আপনি দুধ যদি খান, ফ্যাট ফ্রি মিল্ক, যেটা অবশ্যই ফ্যাট ফ্রি বা লো ফ্যাট মিল্ক, ফ্যাট ফ্রি কিন্তু হোল মিল্ক না। আমরা জানি হোল মিল্কে, গরুর দুধে সরাসরি স্যাচুরেটেড ফ্যাট থাকে অনেক। কেউ যদি, যেমন আমাদের মুনি ঋষিরা ল্যাক্টো ভেজিটেরিয়ান ডায়েট ফলো করেন, যে শুধু শাকসবজি ফলমূল খান আর শুধু গরুর দুধ খান, এই বিষয়টা ডিফারেন্ট। হ্যাঁ, এটা পারমিটেড, কিন্তু আমরা কিন্তু সব ধরনের খাবার নিয়েই কথা বলবো। সেই ক্ষেত্রে আপনি কি করবেন না, ফ্যাট ফ্রি মিল্কটা খাওয়ার চেষ্টা করবেন। এবং সেটা কিন্তু অনেক, আসলে ড্যাশ ডায়েটে দেখেন 500 থেকে 750 ml দুধ বা দুগ্ধজাত দুধটা আপনি খেতে পারেন। সরি, দুধ যদি খান সরাসরি, ফ্যাট ফ্রি মিল্কটা যদি খান 500 থেকে 750 ml। তো আমাদের পেশেন্টদের তো আমরা অত খেতে বলিও না, আমরা বলি যে ওই 300 ml করে খাবেন। হ্যাঁ, আর অবশ্যই আরেকটাও করতে পারেন যে শুধু না, আমি শুধু দুধ খাবো না, সেই ক্ষেত্রে আপনি 250 ml দুধ খান আর 250 ml টক দই খান, ফ্যাট ফ্রি মিল্ক দিয়ে তৈরি বা লো ফ্যাট মিল্ক থেকে তৈরি টক দই খান। আর সবাই অন্ততপক্ষে যারা হাই ব্লাড প্রেশারে অলরেডি আক্রান্ত অথবা
ইন জেনারেল আমরা বলি যে প্রতিদিন টক দই খাবেন অন্তত 1 টেবিল চামচ, হ্যাঁ, রেগুলার 1 টেবিল চামচ করে টক দই খাবেন। এটা আমরা যেটা প্রিবায়োটিক ফুড বলি, হ্যাঁ, খুব উপকারী কিছু ব্যাকটেরিয়া রয়েছে যেটা নানানভাবে আপনাকে হেল্প করবে। এবং ওই প্রিবায়োটিক যে ব্যাকটেরিয়া ওদের বেঁচে থাকার জন্যে কিন্তু আবার মানে খাদ্যনালীতে কোলনে ওরা মানে বেঁচে থাকে। ওদেরকে বাঁচিয়ে রাখতে হলে আবার কিছু প্রোবায়োটিক ফুড, সরি, এই প্রোবায়োটিক ফুডগুলোকে মানে প্রোবায়োটিক্সগুলোকে যদি আপনি খাদ্যনালীতে বা উপকারী ব্যাকটেরিয়াগুলোকে খাদ্যনালীতে বাঁচিয়ে রাখতে চান, কিছু প্রিবায়োটিক ফুডও খেতে হয়, যেমন কলা, আমাদের এই যে চাষিরা পেঁয়াজ খায় গরমের সময়, পেঁয়াজ, বার্লি ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, দুধ খাবেন বা দুগ্ধজাত খাবার খাবেন, খুব গুরুত্বপূর্ণ এটা। এবং আপনি যেটা বললাম যে যদি মনে করেন যে 250 ml দুধ খাবেন আর 250 ml টক দই খাবেন, খেতে পারেন। অথবা আপনি চিজ খাবেন মনে করলেন, পনির যেটা, হ্যাঁ, সেটাও খেতে পারেন, যে 250 ml দুধ আর 50 গ্রাম পনির। অথবা সয়া মিল্ক, সয়া প্রোটিনটা কিন্তু উচ্চ রক্তচাপের বা হার্টের পেশেন্টদের জন্যে খুবই ভালো, হ্যাঁ। উচ্চ রক্তচাপ বা হার্টের পেশেন্ট, লো ব্লাড প্রেশারের বিষয়টা প্রবাল আজকে আমি আলোচনা করব না, ওইটা নিয়ে আর একদিন অনেক কথা বলবো। তো এখানে তাহলে আমরা এইখানে কিন্তু আমাদের পেশেন্টদের খুবই সমস্যা। আমাদের দেশের পেশেন্টরা, আমি অনেক পেশেন্টকে দেখেছি যে তারা টোটালি দুধ বা দুগ্ধজাত খাবার খান না। এটা কিন্তু ঠিক না, হ্যাঁ। বা আপনি যদি একটু দেখা গেল যে আপনি এত খেতে পারবেন না বা খেতে চাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনি এখানে ওই 300 ml বা 400 ml দুধ খেয়ে অন্যদিকে একটু অন্য খাবার একটু বাড়িয়ে নেওয়া যেতে পারে। তবে এইভাবে যেভাবে বলছি এভাবে যদি হুবহু করেন, ওইটা ড্যাশ ডায়েট ফলো করা হবে আর কি। ফ্যাটস অ্যান্ড অয়েলস, হ্যাঁ, এইখানে কিন্তু আমরা অনেক অ্যাডভান্স, হ্যাঁ, যে ড্যাশ ডায়েট অনুযায়ী আপনি 24 ঘন্টায় 3 চা চামচ তেল খেতে পারবেন, হ্যাঁ, 3 চা চামচ, তার মানে 15 ml তেল খেতে পারবেন। এখানে আমি যেটা ব্যক্তিগতভাবে করি যে আমাদের দেশের পেশেন্টদের ক্ষেত্রে মানে এত কম তেল মানে খাওয়ানোর অভ্যাস করা, এটা একটু কঠিন। সেই ক্ষেত্রে যত কম খেতে পারেন তত ভালো। এবং আমার যে কোলেস্টেরলের নিয়ে আলোচনা যে ক্লাসটা রয়েছে ওইটা একটু দেখে নিয়েন, হ্যাঁ, যে গুড ফ্যাট এবং ব্যাড ফ্যাটের যে কনসেপ্টগুলো আছে, হ্যাঁ, যে যদি খাওয়ানো অন্যদিকে যেমন এই যে ডেইরিটা একটু কমায়, হ্যাঁ, বা অন্যদিকে কাট করে আপনি এখানে একটু মানে অয়েলটা একটু বাড়াতে পারেন। এবং আমি কিন্তু পার্সোনালি আমার পেশেন্টদের যেমন এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, এটা রেগুলার সালাদে খেতে বলি, অন্তত 1 চা চামচ করে খাবেন, হ্যাঁ। এটা আপনাকে হাই ব্লাড প্রেশার এবং হার্ট ডিজিজে নানানভাবে হেল্প করবে, অনেকগুলো ডিজিজে আপনাকে হেল্প করবে। আপনারা পড়বেন এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, ইতালির যে ব্র্যান্ডটা রয়েছে অল ইটালিয়া, এটা মনে হয় ভালোই, আপনারা দেখে নেবেন, হ্যাঁ, যে কোনটে। তবে এই যে টিনের কৌটায় যেগুলো, এগুলো অ্যাভয়েড করাই ভালো, ওগুলো ভেজাল মেশানো থাকে। এবং অবশ্যই এক্সট্রা ভার্জিনটা খাওয়ার চেষ্টা করবেন, রিফাইনটা না। এরপরে নাটস এবং সিডস গ্রুপ আছে, এখানেও আমরা কিন্তু যে দেখেন, আমরা আসলে ভেতো বাঙালি তো ভাত খাই খালি, বেশি ভাত বেশি রুটি, তো খাবেন, হ্যাঁ। নাটস অ্যান্ড সিডস গ্রুপ খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ উচ্চ রক্তচাপের পেশেন্ট এবং হৃদরোগ যদি প্রতিরোধ করতে চান, অথবা আপনার যদি একই সাথে হার্ট ডিজিজ এবং হাই ব্লাড প্রেশার দুইটাই থেকে থাকে, নাটস অ্যান্ড সিডস, নট অনলি নাটস, যত ধরনের বাদাম রয়েছে, ক্যাশিউ নাট বলেন, পিনাট, বাদাম বলেন, অ্যালমন্ড বলেন, হ্যাঁ, বাদাম খাবেন, 30 থেকে 50 গ্রাম করে বাদাম খাবেন। এবং এখানে যেটা গুরুত্বপূর্ণ যে বালিতে ভাজা অথবা কাঁচা বাদাম খাবেন, খবরদার এই যে লবণ দিয়ে ভাজা আবার তেল দিয়ে ভাজা এই বাদামগুলো খাবেন না, হ্যাঁ। তাহলে তো বুঝতেই পারতেছেন সমস্যাটা কোথায় হবে। বাদাম যেটা আপনাকে হেল্প করার কথা, সেই উপকারী দিকটা, হ্যাঁ, প্লাস মাইনাস হয়ে যাবে কিন্তু ওই ব্যাড ফ্যাট বা এক্সট্রা ক্যালোরির সাথে। আবার খাবেন ফ্লাক্সিড, হ্যাঁ, তিসি, মসনে, গ্রাম দেশে যেটাকে মসনে বলা হয় বা তিসি বলা হয়, ফ্লাক্সিডটা খাবেন। জাস্ট এটা ধুয়ে শুকিয়ে আপনি কড়াইতে টালা যেটাকে বলে হালকা আছে গরম করে এমনিও খেতে পারেন, 1 চা চামচ, 2 চা চামচ, 3 চা চামচ। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে, হার্টের জন্য খুবই ভালো।
হ্যাঁ, এরকম যত সিডস আছে, মিষ্টি কুমড়ার বীজ খাওয়া যেতে পারে। হ্যাঁ, যে সিডস গ্রুপ আর কি, নাটস নাটস বেশি ভালো, এগুলো খাবেন। এরপরে যেটা খুব ইম্পর্ট্যান্ট অংশ, যে এগ, ডিম, হ্যাঁ, মিট, ফিশ, এটা একটা গ্রুপ, মাছ, মাংস, ডিম। হ্যাঁ, তো প্রথম কথা হলো, অনেকেরই প্রশ্ন যে অনেকেই গরু খাসি টোটালি বন্ধ করে দেন, অনেকে মিটই বন্ধ করে দেন। ড্যাশ ডায়েটে কিন্তু ওইভাবে বলা হয়নি। আপনি, ওরা ট্রিমিং করে, যত কম সম্ভব মানে চর্বি বাদ দিয়ে খাবেন। মুরগি খেলেও কিন্তু চামড়া, কলিজা, গিলা এগুলো খাবেন না, এগুলো ফেলে দিয়ে খাবেন। মুরগির গোশতটা লাউ অথবা পেঁপে দিয়ে রান্না করে খেতে পারেন। গরু, খাসি এগুলো মানে যত কম খাবেন ততই ভালো। হ্যাঁ, আমার মনে হয় যে মাসে একদিনের বেশি না খাওয়াই ভালো। মিটও কিন্তু মানে ড্যাশ ডায়েটে যদিও পারমিশন দেয়া আছে, হ্যাঁ, যে মানে টোটাল পরিমাণটা ঠিক রেখে খাওয়া যায়। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার পেশেন্টদের যেটা বলি যে মিটটা সপ্তাহে একদিন খাবেন, একদিন ভেজিটেরিয়ান ডায়েট ফলো করবেন যদি সম্ভব হয়, কমপ্লিট ভেগান, যাদের হাই ব্লাড প্রেশার আছে, হার্ট ডিজিজ আছে, সমস্যা না থাকলেও। হ্যাঁ, আপনি সুস্থ থাকতে যদি চান, একদিন শাকসবজি ফলমূল শুধু খাবেন, বা প্লান্ট প্রোটিন যেমন ডালটা খেতে পারেন সাথে। হ্যাঁ, আর মিটটা একদিন খাওয়াই ভালো। যদিও ড্যাশ ডায়েটে পারমিশন আছে যে আপনি, ওরা যেটা বলেছে যে 6 সার্ভিংস আপনি খেতে পারেন একদিনে, টোটালটা মিলে কিন্তু, ডিম, মাছ, গোশত মিলে। হ্যাঁ, যেটা প্রায় 170 গ্রাম বা তার চেয়ে কিছু বেশি হবে। আমি যেটা আমার পেশেন্টদের বা আপনাদের বলবো যে আপনি ডিম খেতে পারেন কিন্তু। হ্যাঁ, ডিম, ডিম কিভাবে খাবেন এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আবার এক্সাইটেড হয়ে ডিম বেশিও খাবেন না, মানে কুসুম সহ। ডিমের সাদা অংশে যে স্পেশাল প্রোটিন, এটা কিন্তু হাই প্রেশারের পেশেন্টদের হেল্প করে। এবং কোলেস্টেরল নিয়ে যে ভুল ধারণা আমাদের আছে, এটা নিয়ে আমি আলোচনা করেছি। হ্যাঁ, কিন্তু যাদের হাই ব্লাড প্রেশার আছে, সপ্তাহে 4 দিন 4টা ডিম খেতে পারেন কুসুম সহ। আর ডায়াবেটিস থাকলে 3টা। হ্যাঁ, অনেকে সারা সপ্তাহে ডিম খান, এটা কিন্তু আবার ঠিক হবে না। হ্যাঁ, মানে কিছু কিছু রিসার্চে আছে, এবং বড় একটা রিসার্চে ডিমের পক্ষে অনেক বক্তব্য আছে, কিন্তু ওই রিসার্চটার যাদের টাকা দিয়ে করা, তারা কিন্তু এই ডিম উৎপাদন কোম্পানি, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো এই জন্যে আপনি কি করতে পারেন যে, আমি একটা টেন্টেটিভ বলি যে সকালে একটা করে ডিম খান, সপ্তাহে 4 দিন 4টা। মাছ খান। হ্যাঁ, মাছ আপনি বড় মাছ 1 পিস খান, হাতের তালুতে যতটুকু হয় 1 পিস বা 2 পিস খান, সকালে রাত্রে খান। হ্যাঁ, গোশতও খেতে পারেন, গোশত 60 গ্রাম খান। ওই যে যেটা বললাম যে আসলে রেগুলার না খাওয়াই ভালো। কারোর অ্যানিমিয়া থাকলে বিষয়টা ভিন্ন, কারোর বিশেষ সমস্যা থাকলে অবশ্যই একজন ভালো নিউট্রিশনিস্টের সাথে কনসাল্ট করবেন। হ্যাঁ, আমি তো ঢাকায় থাকি না, ঢাকায় অনেকে আছেন, তামান্না আপা, হোসনিয়ারা আপা, কামরুন্নাহার আপা, যাদেরকে আমি ফেসবুকের কল্যাণে চিনি, ওনারা অনেক ভালো। হ্যাঁ, ওনাদের হেল্প নিতে পারেন। কমপ্লিকেশন থাকলে অবশ্যই আপনি একজন ডায়েটিশিয়ানের হেল্প নেবেন। আর যাদের শুধু হাই ব্লাড প্রেশারই আছে, অন্য সমস্যা নেই, তারা মোটামুটি এটা ফলো করলে আশা করা যায় ইনশাল্লাহ ভালো থাকবেন। এরপরে যে তাহলে কি হলো, যে ডিমটা একটা করে খেতে পারেন সকালে। এরপরে মাছ আপনি খেতে পারেন, হ্যাঁ, সকালে, অথবা বড় মাছ খেতে পারেন, ছোট মাছ খেতে পারেন, সমস্যা নেই। তৈলাক্ত মাছ খুবই ভালো। হ্যাঁ, আমরা জানি যে সামুদ্রিক কিছু তৈলাক্ত মাছ রয়েছে, যেগুলো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, টুনা, হেরিংস, হ্যাঁ, অনেকগুলা মাছ আছে, এগুলা খেতে পারেন। বা আমাদের নদীর কিছু তৈলাক্ত মাছ আছে। এখন চাষের পাঙাশ, চাষের তেলাপিয়া, এই বিষয়গুলো সম্পর্কে আমি খুব ভালো জানি না যে এগুলো খাওয়া কতটুকু স্বাস্থ্যসম্মত হবে। এ বাদে মাছ কিন্তু ভালো। মাছ ভালো, মাছ আপনি ইচ্ছা করলে প্রতিদিনও খেতে পারেন। তবে চিংড়িতে যেহেতু কোলেস্টেরল আছে, চিংড়িটা কম খাওয়াই ভালো। হ্যাঁ, এরপরে তাহলে এই গ্রুপে আমরা যেটা জানলাম। আর রাত্রে, সকালে দুপুরে আসলে ডিম, মাছ, গোশত এগুলো খাওয়াই ভালো। রাত্রে আপনি মাছ খেতে পারেন, বেটার কিন্তু শাকসবজি, ডাল এগুলো খাওয়া। হ্যাঁ, রাতের ডায়েটটা যত হালকা খাবেন, হাই ব্লাড প্রেশার এবং মানে হার্টের পেশেন্টদের জন্য তত ভালো, সবার জন্যই আসলে, রাজসিক, তামাসিক, সাত্ত্বিক। হ্যাঁ, রাত্রে সাত্ত্বিক আহার করবেন। চিনি, হ্যাঁ, চিনির বিষয়ে কিন্তু ড্যাশ ডায়েটে রয়েছে। হ্যাঁ, চিনির বিষয়ে মানে পারমিশন এরা দিয়েছে। সেটা হলো যে 7 দিনে 5 টেবিল চামচ, 7 দিনে
5 টেবিল চামচ, নট টি স্পুন, টেবিল স্পুন, একটু বেশি আমরা জানি, 7 দিনে। হ্যাঁ, মানে এটা এবার ভাগ করে নেন, হ্যাঁ, যে একদিনে কি পরিমাণ হয়, 1 চা চামচ করে বা এর চেয়ে কিছু বেশি খাওয়া যাবে বলে তারা বলেছে। আমি ব্যক্তিগতভাবে আমার যেটা পরামর্শ, যে সুগারকে আসলে হোয়াইট পয়জন বলা হয়। আপনি যদি সুগার এবং সল্ট দুইটাকেই হোয়াইট পয়জন বলা হয়। যত কম খাবেন তত ভালো, টোটালি যদি না খান সবচেয়ে ভালো। হ্যাঁ, এবং চাটা ছাড়া খাবেন, চিনি ছাড়া চা খাওয়ার চেষ্টা করবেন। লেবু চা খাবেন। দুধ চাটা তো মনে রাখবেন যে চায়ের ভিতরে কার্ডিও প্রোটেক্টিভ ফাইটোকেমিক্যালস রয়েছে, বিশেষ করে গ্রিন টিতে বেশি রয়েছে। কিন্তু যখনই আপনি দুধ মিশিয়ে খাবেন তখন কিন্তু ওই অ্যাবজর্পশনটা খুব খারাপ হবে ফাইটোকেমিক্যালসগুলোর। কিন্তু যখনই আবার লেবু চা খাবেন অ্যাবজর্পশনটা খুব ভালো হবে। লেবু ইটসেলফ জানেন যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে লেবুতে। তো চিনি না খাওয়াটা বেস্ট। হ্যাঁ, আর সফট ড্রিঙ্কস নিয়ে আর একদিন কথা বলবো ইনশাল্লাহ, আশা করি। সফট ড্রিঙ্কস তো টোটালি না খাওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, সফট ড্রিঙ্কসের যে খারাপ দিকগুলো এটা আসলে বলে শেষ করা যাবে না। আমার নিউট্রিশনিস্ট যারা রয়েছেন সবাইকে আসলে অনুরোধ করব যে আসেন আমরা সফট ড্রিঙ্কসের বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে তুলি। কারণ এত খারাপ, এত যে রিস্কগুলো আছে সফট ড্রিঙ্কসের বলে শেষ করা যাবে না। দেখেন যে সফট ড্রিঙ্কসটা আপনি ফ্রিজে রাখলে এটা তো পানি, তারপরেও জমে না, কারণ এখানে অ্যান্টি ফ্রিজিং এজেন্ট হিসেবে ইথিলিন গ্লাইকল থাকে। ইথিলিন গ্লাইকল কিন্তু কার্সিনোজেনিক, ক্যান্সার তৈরি করতে পারে। আবার আমরা জানি যে সফট ড্রিঙ্কসে ঝালও হয়, কারণ এখানে প্রচুর ফসফরাস থাকে, ফসফরিক অ্যাসিড থাকে। আপনার ব্লাডে যখনই ফসফরাসের পরিমাণ বেড়ে যাবে, ক্যালসিয়াম যদি সেই পরিমাণ না থাকে, তখন এই ক্যালসিয়াম ফসফরাসের রেশিও ঠিক করতে যে আমাদের হরমোনাল সিস্টেম আপনার হার্ট ছিদ্র করে ক্যালসিয়াম ব্লাডে নিয়ে আসবে। আপনার কিন্তু অস্টিওপোরোসিস হওয়ার রিস্ক থাকবে সফট ড্রিঙ্কস খাওয়ার কারণে। তো এরকম অনেক বিষয়, ইভেন আপনার সেক্সুয়াল লাইফ এফেক্টেড হওয়ার মতন ক্ষতিকর উপাদানও সফট ড্রিঙ্কসে পাওয়া গিয়েছে। এই জন্য সফট ড্রিঙ্কসটা টোটালি অ্যাভয়েড করবেন, যত ধরনের, সেটা মোজো, ফোজো, কোক, পেপসি, স্প্রাইট ইত্যাদি ইত্যাদি। আপনারা জানেন যে বিশাল গ্রুপ এখন বাংলাদেশে। হ্যাঁ, এগুলোর খুবই খারাপ খাবার, টোটালি অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এরপরে এবং দেখেন যে যখনই আমরা এই যে ফ্রি সুগার খাই সফট ড্রিঙ্কসে, আমরা জানি যে কি হয়, ইনসুলিনের সুনামি হয়। হ্যাঁ, হঠাৎ করে দ্রুত যখন আমাদের ব্লাড গ্লুকোজটা বেড়ে যাবে, তখন যেটা হবে যে ইনসুলিন লেভেলটাও হঠাৎ করে কি হবে, বেড়ে যাবে। এবং এইটি কিন্তু খুবই খারাপ আমাদের শরীরের জন্যে। যেটা এই যে ইনসুলিন লেভেল বেড়ে গেলে লিপোপ্রোটিন লাইপেজ বলে এক ধরনের এনজাইম ব্লাডে বেড়ে চলে আসে, এবং এই লিপোপ্রোটিন লাইপেজ বা লাইপোপ্রোটিন লাইপেজের কাজ হলো ব্লাডের ফ্যাটগুলো ধরে ধরে সেলে ঢুকানো। তার মানে কি, আপনার ওজন কিন্তু বাড়তে থাকবে এবং আপনার শরীরে ফ্যাটের পরিমাণ বাড়বে সুগার খাওয়ার কারণে, ফ্রি সুগার খাওয়ার কারণে বা সফট ড্রিঙ্কসের কারণে। এবং একই সাথে এই যে এইচএম জি এক ধরনের রিডাক্টেজ এনজাইম রয়েছে মোট কথা, যেটা হলো লিভার, মানে অতিরিক্ত ইনসুলিন লেভেল যদি আপনার বেড়ে যায় ব্লাডে, তখন এরা লিভারে থেকে তৈরি হয় এই এনজাইমগুলো, এবং এরা কি করে, যা মানে কোলেস্টেরল সিনথেসিসের যেই প্রক্রিয়াটা আমরা জানি লিভার নিজেই কোলেস্টেরল তৈরি করে, এটাকে স্টিমুলেট করে। তার মানে লিভার অপ্রয়োজনীয় কোলেস্টেরল তৈরি করা শুরু করতে পারে, যেটা হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ বা হার্টের পেশেন্টের জন্য খুবই ক্ষতিকর, হ্যাঁ, বা ভয়ের কারণ। এরপরে দেখেন যে গ্রেইনস, হ্যাঁ, এই বিষয়টা প্রথমে বলে নিলে মনে হয় ভালো হতো। ইচ্ছা করেই বলিনি, কারণ ড্যাশ ডায়েটে গ্রেইনস গ্রুপ, যেটা আমরা ভাত রুটি আর কি, এখানেই সবচেয়ে বেশি রেস্ট্রিকশন রয়েছে। আপনারা দেখেন যে আমরা কিন্তু কি করি, বড় এক প্লেট ভাত নিই, অল্প একটু সবজি নিই। হ্যাঁ, যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে বা যারা প্রিভেন্ট করতে চান, এখন থেকেই কিন্তু এই অভ্যাস একটু চেঞ্জ করা দরকার। এবং যেটা আমরা বারবার বলি যে কি করবেন, ছাল সহ, হ্যাঁ, ছাল সহ, যেমন গমটা সাদা আটার রুটি বা লাল আটার রুটি, এটাই মেন বিষয় না, মেইন হলো ছাল সহ। এবং গম ধুয়ে পরিষ্কার করে প্রয়োজনে নিজে ভাঙায় নেবেন। অথবা মানে অনেক কোম্পানি, মানে দেখলাম সেদিন মনে হয় কেউ কোন একটা কোম্পানি বের করেছে মনে হয়, এটা 100% হোল হুইট কিনা আমি জানি না, 100% হোল হুইট খেতে হবে। এটা বেস্ট অপশন সবার জন্য, মানে হাই ব্লাড প্রেশার বা হার্টের পেশেন্ট, হ্যাঁ, উভয়ের জন্যে। তো কি করবেন,
যে আমরা যদি শুধু রুটির হিসাবটা বলি, হ্যাঁ, যে 2000 ক্যালোরির যে ডায়েটটা নিয়ে আমরা আলোচনা করছি, মাঝারি সাইজের রুটি, এখন রুটি তো আসলে বিভিন্ন সাইজের হতে পারে, আমরা ধরলাম মাঝারি সাইজের, আপনি 24 ঘন্টায় 6 থেকে 8টা, হ্যাঁ, গ্রেনস গ্রুপে কিন্তু অনেক কিছুই আছে, সব আমরা নয় ভাত খাই, কেউ পাস্তা খায়, কেউ ভুট্টা দিয়ে যে মানে খাবার ইত্যাদি ইত্যাদি, কেউ রুটি ভাত, হ্যাঁ, গ্রেনস গ্রুপ আর কি। তাই রুটি যদি শুধু আপনি রুটিই খান, তাহলে আপনি 6 থেকে 8টা খেতে পারেন। এখন কিভাবে খাবেন? যেমন সকালে 3টা, দুপুরে 3টা, রাত্রে 2টা, যদি শুধু রুটি খান, আমি বোঝার সুবিধার্থে এইভাবে বলছি। আবার যদি ভাত খান শুধু, তাহলে কি 4 কাপ, হ্যাঁ, 4 কাপ মানে 250 ml এর 4 কাপ, সর্বোচ্চ 2000 ক্যালোরির ডায়েটে, কিন্তু আমরা 2000 ক্যালোরির ডায়েট নিয়ে আলোচনা করছি। কেউ যদি 3000 ক্যালোরির ডায়েট ফলো করেন বা কম, তখন এগুলো কম বেশি হবে। সেই ক্ষেত্রে আপনি সকালে 2 কাপ, দুপুরে 1 কাপ, রাত্রে 1 কাপ ভাত খেতে পারেন। ভাত অথবা পাস্তা, হ্যাঁ, একই রান্না, পাস্তা রান্না। অথবা আপনি রুটি ভাত যদি মিক্স করে খেতে চান, এটা বেশি ভালো। আপনি সকালে 3টা রুটি খেলেন, দুপুরে 2 কাপ ভাত খেলেন, রাত্রে 1টা রুটি খেলেন, হ্যাঁ। তো এইগুলো আমাদের মূলত ড্যাশ ডায়েটের আলোচনার ভিতরে ছিল। এখন কিছু স্পেশাল ফুডের কথা বলবো, বিশেষ করে মানে হার্ট ডিজিজ যাদের আছে, যাদের মনে রাখবেন যে যাদের হাই ব্লাড প্রেশার থাকে অনেকেরই, আবার হার্ট ডিজিজও থাকে, কিছু ভালো খাবার, খুব খুব ভালো মাশরুম, হ্যাঁ, মাশরুম খাবেন বা খেতে পারেন। অলিভ অয়েলের কথা অলরেডি বলেছি, আপনারা নিজেরাও একটু পড়ে দেখবেন যে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল সালাদের সাথে খেতে পারেন। এবং যাদের মানে ওজন নিয়ন্ত্রণ করতে চান, তারা কি করবেন, সালাদটা খাবার খাওয়ার আগে খাবেন। যে আপনারা হাড়কিপ্টে নাটক দেখেছেন অনেকে, যে কি কি বলে ওখানে, যে পানি মেরে দিস 1 গ্লাস খাওয়ার আগে। তো সালাদটা আগে যদি খান, যেটা হবে যে আপনার অ্যাপেটাইট একটু কমে যাবে, এবং সালাদটা আসলে লো ক্যালোরিক, হ্যাঁ। তো সালাদটা আগে খেয়ে নিতে পারেন, সবার জন্য না কিন্তু, বা এই যে এত শাকসবজি ফলমূল হঠাৎ করে কেউ বেশি খাওয়া শুরু করলে কিন্তু গ্যাসের সমস্যা হতে পারে, হ্যাঁ। এই জন্যে আস্তে আস্তে যে কোনো পরিবর্তন আস্তে আস্তে করতে হয়, আস্তে আস্তে এই ধরনের ডায়েটে হ্যাবিচুয়েটেড হওয়ার চেষ্টা করবেন। তো এরপরে যেখানে ছিলাম, সরি, স্পেশাল কিছু ফুডের কথা বলছিলাম, মাশরুম, অলিভ অয়েল, স্পিরুলিনাও, কিন্তু স্পিরুলিনা আমরা জানি বিসিএস আয়ার বের করেছে বা অনেকের আছে। স্পিরুলিনা হার্টের পেশেন্টদের জন্য ভালো। বাদামের কথা বলেছি, হ্যাঁ, যে বাদাম খাবেন। এই যে আবার বলছি, বাদাম কিভাবে খাবেন, ডিম কিভাবে খাবেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আপনি যখন ডিম তেল দিয়ে ভেজে খান, এখানে কিন্তু অনেক মানে এটা চেঞ্জ হয়ে গেল, অনেক ক্যালোরি। হ্যাঁ, সিদ্ধ করে খাবেন, হ্যাঁ, যারা বিশেষ করে ওজন কমাতে চান বা হাই ব্লাড প্রেশারের ইয়ে, অন্যদের কথা আলাদা। ভাজি করে খেতে, বা ডিম খাওয়ার সাথে যদি আপনি কিছু সালাদ খেয়ে নেন, তাহলে কি হবে যে ডিমের কোলেস্টেরলটার অ্যাবজর্পশনটা বডিতে কিন্তু কমে যাবে। তো বা আপনি ডিমটাই ভাজি করতে পারেন টমেটো বা সালাদ রেসিপি দিয়ে, এভাবে। তো মাশরুম, অলিভ অয়েল, স্পিরুলিনা, বাদামের কথা বলেছি। টক দই, হ্যাঁ, টক দই খুব ভালো, হার্টের জন্য ভালো। টক দই খাবেন, 1 টেবিল চামচ করে তো খাবেনই সবাই রেগুলার, টক দই খাবেন। রসুন খেতে পারেন, কাঁচা রসুন ছেঁচা দিয়ে, হ্যাঁ, দেশি রসুন 1 কোয়া করে রেগুলার আপনি সালাদ হিসেবেও খেতে পারেন, সালাদের ভিতরে, এটাও ভালো, হ্যাঁ। আর ওই আপনি ডেইরিতে যাদের ল্যাকটোজ ইনটলারেন্স রয়েছে বা কিডনি ডিজিজ বা অন্য কোনো কারণে যদি দুধ বা দুগ্ধজাত খাবার না খেতে পারেন, এর বদলে কিন্তু সয়া মিল্ক খেতে পারেন। সয়া মিল্ক বানানো কিন্তু খুবই সহজ। সয়াবিন কিনে, হ্যাঁ, 1 লিটার ভালো করে পরিষ্কার করে 1 লিটার পানির সাথে মিক্স করে জাস্ট ব্লেন্ড করে নিলে খুব সহজ আর কি, দেখে নেবেন। সয়া মিল্ক খুব কম দামও, অনেক কম দাম। সয়া মিল্কটা খুব ভালো, সয়া মিল্ক খেতে পারেন। তিসি, তিসির কথা তো বলেছি, হ্যাঁ, যে তিসি খাবেন রেগুলার, 1 থেকে 3 চা চামচ করে, নানানভাবেই আপনাকে হেল্প করবে। হার্টের পেশেন্টদের জন্য তো ভালোই, বললাম যে এটা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে। এবং অলিভ অয়েলের কথাটা বারবার কেন বলছি, আপনারা খেয়াল করবেন যে এখানে মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড রয়েছে। এই যে এইটার কম্পোজিশনটা আসলে খুব ইউনিক, অলিভ অয়েলের যে কম্পোজিশন, আমি আমার সব পেশেন্টদের খেতে বলি।
এবং এই কনসেপ্টটা আমার আসলে একটা হাদিস থেকে পাওয়া। হ্যাঁ, যে প্রফেটিক মেডিসিন বইটা আপনারা পড়তে পারেন, অসাধারণ একটি বই। ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন। হ্যাঁ, ওই যে জয়তুনের তেলের যে উপকারিতা। এরপরে আহ, খুব ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, একটা হাদিস, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পেট 3 ভাগ করে খাবেন। হ্যাঁ, যাদের এখনো কোনো রোগ হয় নাই তারা রোগ প্রতিরোধ যদি করতে চান এই নীতি ফলো করবেন। হ্যাঁ, যে পেট 3 ভাগ করে, নবীজি বলেছেন যে 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ ফাঁকা রাখবেন। হ্যাঁ, তা আমরা তো কি করি, যে এই পর্যন্ত খাই, তাই না, গলা পর্যন্ত খাই, এটা ঠিক না। আসলে এই যে এইভাবে যদি শুরু থেকে আমরা কম করে খাই, তাহলে এই হাই প্রেশার, হার্ট ডিজিজ এগুলো নিয়ে আমার মনে হয় চিন্তাই করতে হবে না। এবং আমি আমার পেশেন্টদের একটা স্পেশাল সালাদ খেতে বলি অনেককেই। আপনারা ওইভাবে দিতে পারেন, যে সালাদ রেসিপি তো জানেনই, শসা, টমেটো, পেঁপে, কাঁচা পেঁপে, হটেভার, এগুলোর সাথে হ্যাঁ অল্প একটু আদা দিতে পারেন, 1 কোয়া রসুন দিতে পারেন, হ্যাঁ অল্প কালো জিরা, হ্যাঁ সাথে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিতে পারেন 1 চা চামচ করে, ক্যাপসিকাম দিতে পারেন। তো এই এই সালাদটা কিন্তু ভালো। কেন ভালো? আলাদা আলাদা যে স্পাইসগুলোর কথা বললাম, ওইগুলো একটু মানে ইয়ে করলেই বুঝতে পারবেন। তো আপনাদের অনেক সময় নিয়ে ফেললাম। হ্যাঁ, আসলে এখানে আলোচনায় আসার যে উদ্দেশ্য, বিশেষ করে আমার যারা ছাত্র রয়েছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যারা নিউট্রিশন ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তাদের উদ্দেশ্যে বলছি যে এই যে আমাদের জ্ঞানটা, হ্যাঁ, আমি যেটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এটা কিন্তু অনেক বড় দায়িত্ব, আমাদের আমানত। হ্যাঁ, এই জ্ঞানটা মানুষের কাছে পৌঁছে দেওয়া খুব জরুরি। এবং আমি ধর্ম যতটুকু বুঝি, খুব বেশি বুঝি না, আমার মনে হয় যে সারা পৃথিবীর মানুষের কল্যাণে যদি তোমরা কাজ করতে পারো, এটা হলো ধর্মের মৌলিক শিক্ষা, সবচেয়ে বড় শিক্ষা। তো আমরা ইনশাল্লাহ আমাদের এই জ্ঞান সবাই, তোমরা যারা আসো, হ্যাঁ, বেশি বেশি করে এরকম, আমার এই প্রোগ্রামটা হয়তো 1000-2000 মানুষ দেখবে। আমাদের দেশে মানুষ তো 17 কোটি। হ্যাঁ, জানার দরকার তো সবার। এখন আমাদের সবাইকে আসলে এগিয়ে আসতে হবে। সবাইকে সেই অনুরোধ করব। এবং এতক্ষণ ধরে আমার আলোচনা যারা দেখেছেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফিজ।